বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রলয়ঙ্কারী ভূমিকম্পে প্রতিবেশী নেপাল ও ভারতে বহু মানুষের প্রাণহানি এবং আমাদের দেশে আহত ও নিহতদের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বেদনার্ত মন নিয়ে অনেকদিন পর সরাসরি আপনাদের মুখোমুখি হয়েছি। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কেমন ছিলাম এবং কেমন আছি আপনারা ভালো জানেন। দীর্ঘদিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন, এখনো করছেন। এর জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকতা হচ্ছে সত্য অনুসন্ধান এবং মানুষের সামনে তুলে ধরার এক কষ্টকর মহান পেশা। এই পেশায় যারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিয়োজিত, আমরা তাদেরকে বরাবর সম্মান করি। আমি আশা করি দেশ জাতির বর্তমান ক্লান্তি লগ্নে সত্যের প্রতি এই অবিচল নিষ্ঠা আপনার সাহসের সঙ্গে অব্যাহত রাখবেন, কারণ দেশের মানুষ আপনাদের ওপর অনেক বেশি ভরসা করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজ আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে চলমান পরিস্থিতির কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আমাদের বক্তব্য রাখব। শুরুতেই আমি গত 1 বৈশাখ বাংলা নববর্ষ বরণ উৎসবে যোগ দিতে গিয়ে রাজধানীতে দেশের ঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দেশের বিভিন্ন স্থানে আমার যে বোনেরা ও মেয়েরা ন্যাক্কারজনকভাবে নির্যাতিত ও সম্মানহানির শিকার হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। এসব ঘৃণ্য অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাদের দায়িত্ব পালনে শৈথিল্য ও কর্তব্যে অবহেলার কারণে কিংবা প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয়ে এ ধরনের জঘন্য ঘটনা ঘটেছে, তাদেরও কঠিন শাস্তি হওয়া উচিত। যে সরকার ও প্রশাসন কোন সামাজিক উৎসবে মানুষের নিরাপত্তা দিতে পারে না, মেয়েদের সম্মান রক্ষা করতে পারে না, এমন ঘৃণ্য ঘটনার প্রতিকার করতে পারে না, তাদের লজ্জিত হওয়া উচিত। ক্ষমা চেয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গিয়েছে। 1 মাসেরও বেশি সময় হয়ে গেল, এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সালাউদ্দিনকে নিয়ে প্রধানমন্ত্রী নিষ্ঠুর বিদ্রূপ করেছেন। আমরা উৎকণ্ঠিত, আমরা তাদের সন্ধান চাই। তাদেরকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক। প্রকৃতপক্ষে দেশে এমন কোন মানুষের সামান্যতম নিরাপত্তাও নেই। যেভাবেই ক্ষমতা কবজা করে থাকুক না কেন, দেশে তো একটা সরকার আছে, কিন্তু মানুষের নিরাপত্তা ও নারীর সম্ভ্রম রক্ষায় তাদের কোনো ভাবনা কিংবা দায় দায়িত্ব আছে বলে মনে হয় না। কেননা তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, কাজেই জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব ও কর্তব্যবোধ নেই। তাদের ভাবনা কেবল ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত রাখা যায়, এ লক্ষ্যে তারা বিরোধী দল ও ভিন্নমত দমন ও জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায়সঙ্গত প্রতিবাদ বিক্ষোভ স্তব্ধ করার একমাত্র কাজে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিয়োজিত করে রেখেছে, যার ফলে তারা অন্যায় কাজে উৎসাহিত করছে। ক্ষমতাসীন দলের লোকদের তারা আইনের ঊর্ধ্বে রেখেছে, ফলে
দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, সৃষ্টি হয়েছে নৈরাজ্যকর পরিস্থিতি। ঢাকার কাছে আশুলিয়ায় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির সময় 8 জন নিহত হওয়ার ঘটনা এই পরিস্থিতির সাম্প্রতিকতম উদাহরণ। সাংবাদিক বন্ধুরা, দেশে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নেই। সবকিছু পরিচালিত হচ্ছে দলীয় স্বার্থে ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। আপনারা নিজেরাও সেটা ভালো জানেন। সাংবাদিক দম্পতি সাগর রুনির নিষ্ঠুর ও পৈশাচিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, কিন্তু তার সবই অরণ্যে রোদন হয়েছে। দেশে এমন সংস্কৃতি চালু করা হয়েছে যে ক্ষমতাসীন ছাড়া আর কারো কোনো সুবিচার পাওয়ার কোনো অধিকার নেই। সিভিল শাসন ও রাজনীতির একটা শোভন সুন্দর কালচার থাকে। রাজনীতির ভাষা ও প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে আচরণ সেই কালচারেরই অংশ। বর্তমান ক্ষমতাসীনেরা সেই কালচার শেখেন, কাউকেই তারা সম্মান করতে জানে না, ফলে তাদেরকেও কেউ সম্মান করে না। তাদের আচরণ ও ভাষা পরিবেশকে কুলসিত ও পরিস্থিতিকে কেবল উত্তপ্তই করতে পারে। রাজনীতিতে কৌশল থাকে, কিন্তু নিম্নরুচির মানুষেরা কৌশলভাবে আত্মতৃপ্তি লাভ করে। জনগণের সমর্থন নয়, সন্ত্রাস ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অপপ্রচারকেই তারা জেতার পথ বলে ধরে নিয়েছে। যুক্তি, সংযম, সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের পথ তারা এড়িয়ে চলতে চায়। ফলে দেশে সকল সংকটের সূত্র সেখানে। এখান থেকে বেরিয়ে মতামতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিষ্ঠার মাধ্যমে সুস্থ রাজনীতি ধারায় ফিরতে না পারলে আমাদের সমাজ ক্রমাগত পিছিয়ে পড়ে। দেশের মানুষ গণতন্ত্র প্রিয়। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক স্বদেশ। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিয়েছে, সংগ্রামে জয়ী হতে পেরেছে। সেই গণতন্ত্রকে আজ আবার হত্যা করা হয়েছে। বাংলাদেশকে আজ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এই সন্ত্রাসী রাষ্ট্রকে আবার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। আসুন সবাই মিলে সেই পথে অগ্রসর হই, দেশ ও জনগণকে বাঁচাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, সকলেই জানেন যে ক্ষমতাসীন ছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং বেশিরভাগ মানুষের দাবি হচ্ছে নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি সরকারের অধীনে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। আলোচনার মাধ্যমে সেই সমঝোতা প্রতিষ্ঠা হয়নি বলেই 2014 সালের 5 জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট সহ অধিকাংশ দল সেই নির্বাচন বর্জন করে। ফলে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তা কোনো গ্রহণযোগ্যতা পায়নি। কথা ছিল এরপর আলোচনার মাধ্যমে একটা সমঝোতার ভিত্তিতে সংসদ ভেঙে নতুন নির্বাচন হবে। সেই আলোচনার জন্য আমরা 1 বছর অপেক্ষা করেছি। এরপর প্রহসনের নির্বাচনের বার্ষিকী উপলক্ষে আমরা ঢাকায় সমাবেশের কর্মসূচি দিলে ক্ষমতাসীনেরা কি ধরনের সন্ত্রাসী পথ বেছে নেয় তা সকলেরই জানা। এর প্রতিবাদ এবং সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলে তারা আরো বেশি সন্ত্রাসী হয়ে ওঠে, বেছে নেয় নাশকতা অন্তর্ঘাতের পথ। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি মোকাবেলায় ক্ষমতাসীনেরা ঘৃণ্য অপকৌশল অবলম্বন করেছে। আমাকে অবরুদ্ধ করে রাখি, আমাদের দল জোটের সিনিয়র নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করে।
কোন নেতা বিএনপির পক্ষ থেকে কথা বললেই তাকে আটক অথবা গুম করে ফেলে। আমাদেরকে সভা সমাবেশ করতে দেয়া হয়নি। রাজপথে নামার চেষ্টা করলেই গুলি চালিয়েছে কিংবা ধরে নিয়ে গিয়ে দৈহিক নির্যাতন করেছে। দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। একই সঙ্গে আমাদের কর্মসূচি ভঙ্গ করতে পুলিশ, র্যাব, বিজেপির পাহাড়ে, রাজপথে ও মহাসড়কে জোর করে যানবাহন নামিয়েছে। সেসব যানবাহনের রহস্যজনক বোমা হামলায় অনেক নিরপরাধ মানুষ নিহত ও দগ্ধ হয়েছে। সশস্ত্র প্রহরায় চলাচলরত যানবাহনে কিভাবে এমন হামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কেন অপরাধীরা ধরা পড়েনি তা আজও রহস্যে ঢাকা। তবে প্রতিটি ঘটনায় মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের তাদের বাড়িঘর থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে বিনা বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নৃশংস নির্যাতন চালিয়ে পঙ্গু করা হয়েছে অনেক তরুণকে। বিরোধী দলের কর্মীদের ধরে পুলিশে দিয়ে মিথ্যে মামলা সাজানোর সুযোগ করে দিয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে। অথচ অস্ত্র, গুলি, বোমা সহ ক্ষমতাসীন দলের অনেকে ঘটনাস্থল থেকে ধরা পড়ার পর উপরের নির্দেশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আমাদেরকে কথা বলার সুযোগ না দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে চালানো হয়েছে একতরফা অসত্য প্রচারণা। সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছি। বোমা হামলায় এবং বিনা বিচারে প্রায় সমান সংখ্যক মানুষকে হত্যার ঘটনার ব্যাপারে আমরা আন্তর্জাতিক তদন্ত দাবি করেছি। আমি আজ আবারও পুনরুল্লেখ করে বলছি, হত্যা, নাশকতা, সন্ত্রাস ও লাশের রাজনীতি আমরা করি না। সন্ত্রাস নির্ভর নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন হচ্ছে আওয়ামী লীগ। অতীত ও নিকট ইতিহাস তার সাক্ষ্য বহন করে। এবারেও তারা জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে দুধারা ছুরির মতো অপকৌশল নিয়েছে। আমাদের কর্মসূচি ভণ্ডুল করতে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে সশস্ত্র প্রহরায় একদিকে পথে যানবাহন নামিয়েছে, অপরদিকে সেই যানবাহনে বোমা হামলায় মানুষ হত্যা করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে হত্যা, নির্যাতন, গুম, গণগ্রেফতার ও একতরফা অপপ্রচারের পথ উন্মুক্ত করেছে। সৌভাগ্যের বিষয়, এই অপরাজনীতি এবং একতরফা অপপ্রচার দেশের বেশিরভাগ মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। কারণ তারা জানে এবং দেখে আসছে যে সন্ত্রাস নির্ভর নষ্ট রাজনীতি ও অপপ্রচারে আওয়ামী লীগ কতটা পারদর্শী। এ প্রসঙ্গে আমি আওয়ামী লীগের সাবেক একজন নেতা, বর্তমান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর বীরুত্তমের একটি উক্তির কথা উল্লেখ করতে চাই। তিনি আওয়ামী লীগ সভানেত্রীর সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে মন্তব্য করেছেন, শেখ হাসিনা মেরেও জিতেছে, কেঁদেও জিতেছেন। মুক্তিযোদ্ধা রাজনীতিক জনাব সিদ্দিকীর সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। মানুষ মারায় যদি জেতার প্রশ্ন আছে, শেখ হাসিনা তাতে অবশ্যই জিতেছেন। তবে কেঁদে তিনি জিততে পারেননি। শেখ হাসিনার পরিকল্পিত নৃশংসতার শিকার হয়ে যারা জীবন দিয়েছেন তাদের জন্য তার কান্নাকে এদেশের বেশিরভাগ মানুষ কান্নার অভিনয় হিসেবে মনে করে। তাই তিনি যত কাঁদেন এবং যত অপপ্রচার করেন, মানুষ তত বেশি মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষের মনের অব্যক্ত ভাষা পাঠ করতে পারি। দেশের মানুষ কি চায় তা আমরা জানি ও বুঝি।
দেশের মানুষ যে সীমাহীন অপপ্রচারে বিভ্রান্ত হয়নি তার প্রমাণ আমরা পাচ্ছি। আপনারাও দেখেছেন। সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আমাদের সমর্থিত প্রার্থীর পক্ষে এই নগরীতে কদিন জনসংযোগে নেমে জনগণের যে আবেগ ও উচ্ছ্বাস দেখেছি তাতে আমি অভিভূত। মানুষ উদ্বেলিত, পরিবর্তন কামনায় অধীর। আমি যেদিকেই গিয়েছি বাঁধ ভাঙা স্রোতের মতো মানুষ নেমে এসেছে, উচ্ছ্বসিত হয়েছে, ভয় ভীতি উপেক্ষা করে। গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। তাদের সব হিসাব নিকাশ পাল্টে গেছে। আমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কামান বন্দুক নেই, পুলিশ, র্যাব, বিজেপি, আনসার নেই, কোনো বাহিনী নেই, সশস্ত্র সন্ত্রাসী নেই। আমার আছে শুধু আল্লাহর উপর ভরসা আর দেশবাসীর সমর্থন ও দোয়া। এর উপর নির্ভর করেই আমি রাজপথে নেমেছি, জনগণের কাছে যাচ্ছি। এতে এত ভয় পাবার কি আছে? কিন্তু তারা ভয় পেয়েছে। এতদিন তারা প্রচার করত যে আমি নাকি জনবিচ্ছিন্ন হয়ে গেছি। বিএনপি 20 দলীয় জোটের কোনো জনসমর্থন নেই, কিন্তু আমি জনসংযোগে নামতেই যে দৃশ্যের অবতারণা হয়েছে তাতে তাদের এতদিনকার সব প্রচারণা মিথ্যে হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা প্রকাশ্যে আমার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তাদের নেতা, কর্মী, সমর্থক ও সশস্ত্র সন্ত্রাসীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তারা প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এবং সাংবাদিকদের উপস্থিতিতে উত্তরা, কারণ বাজার, ফকিরা ফুলের কাছে ও বাংলা মোটরে আমার গাড়ি বহরে পরপর 4 দিন হামলা করেছে। বাংলা মোটরে আমাকে বহনকারী গাড়ির উপর সশস্ত্র হামলা চালানো হয়। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহরের অন্যান্য যানবাহনও ভাঙচুর করা হয়। হামলায় আমার অন্যতম উপদেষ্টা, প্রাক্তন সচিব ও পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম আহত হন। মারাত্মক জখম করা হয় আমার 2 জন নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকজন সাংবাদিক ও নেতা কর্মীকে। হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেয় এবং হামলাকারীদের পুলিশ পুরোপুরি সহযোগিতা করে। সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে কারণ বাজারে। সেখানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। বহরের অনেকগুলো গাড়ি ভেঙে ফেলে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ কয়েকজন নিরাপত্তা রক্ষী, কর্তব্যরত সাংবাদিক ও নেতা কর্মী আহত হন। পুলিশ ছিল নীরব দর্শক। সশস্ত্র সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমি তখন সবেমাত্র গাড়িতে উঠে বসেছি। আমি যে পাশে বসা ছিলাম তার অপর পাশেই গাড়ির জানালার কাঁচে গুলি লাগে। এতে গ্লাস ভেদ না করলেও তা ফেটে যায়। আল্লাহর রহমতে অল্পের জন্য আমার জীবন রক্ষা পায়। কতটা মারাত্মক আগ্নেয়াস্ত্র থেকে গুলি করলে বুলেটপ্রুফ গাড়ির কাঁচ ফেটে যায় তা সবাই বোঝে। এটা যে আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিচালিত সুপরিকল্পিত হামলা ছিল তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটি হামলার ঘটনাই প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সরাসরি উস্কানির ফল এবং সুপরিকল্পিত। এসব হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা অংশ নেয়। সংবাদপত্রে ও টেলিভিশনের সচিত্র প্রতিবেদনে হামলাকারীদের অনেকের চেহারা স্পষ্ট, অনেকের নাম ধাম ও সাংগঠনিক পরিচয় আপনাদের রিপোর্টে তুলে ধরা হয়েছে। টিভি ফুটেজ ও হামলাকারীদের স্পষ্ট চেনা গেছে। সন্ত্রাসীরা কেউ কেউ সাংবাদিকদের কাছে
হামলায় অংশ নেওয়ার কথা প্রকাশ্যে স্বীকারও করেছে। ফকিরেরপুলের কাছে আমার গাড়ি বহরে হামলার সময় ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নিজে উপস্থিত ছিলেন। সে ছবি সংবাদপত্রে এসেছে। কারণ বাজারে আমার প্রাণনাশের উদ্দেশ্যে পরিচালিত সশস্ত্র হামলায় অংশগ্রহণকারীদের কয়েকজনকে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পাশ থেকে তার পক্ষে প্রচার চালাতে দেখা যাচ্ছে। এই হামলাকারীদের কাউকে কাউকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের পাশের ছবিতে দেখা যাচ্ছে। কাজে এসব পরিকল্পিত হামলার উৎস ও যোগসূত্র বুঝতে কারো কষ্ট হয় না। আমাকে হত্যার উদ্দেশ্যে বারবার হামলা চালানো সত্ত্বেও একজন সন্ত্রাসীকেও এখন পর্যন্ত ধরা হয়নি। বরং যারা আক্রান্ত ও আহত হয়েছে তাদের বিরুদ্ধেই মামলা দেয়া হয়েছে। আর গ্রেফতার করা হয়েছে আমাদের সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের। আটক করা এবং হুমকি দেওয়া হচ্ছে বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও ভোটারদের। আমার প্রাণনাশের লক্ষ্যে দলীয় সন্ত্রাসীদের হামলার পর প্রধানমন্ত্রী এই ঘটনাকে যেভাবে নাটক আখ্যা দিয়েছেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বুঝতে পারছি এর কোনো বিচার হবে না। সন্ত্রাসীরা ক্ষমতার খুঁটির জোরে ও আশকারা পেয়ে একের পর এক নির্বিঘ্নে হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এতে আমি ভয় পাই না। জীবন মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রক্ষা করলে আমাকে কেউ হত্যা করতে পারবে না। আমি এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ একদিন এই অন্যায়, অবিচার, এই সন্ত্রাস, এই মিথ্যাচার এবং এই হত্যা চেষ্টার ন্যায় বিচার করবেন। আমি আমার প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকাবাসীকে বলবো, আপনারা দেখছেন ক্ষমতার দম্ভে আমার সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে। আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে ভালোবেসে এবং জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে জীবন দিয়েছে। অল্প কিছুদিন আগে আমি আমার আদরের ছোট ছেলেটিকে চিরকালের জন্য হারিয়েছি। আমার একমাত্র জীবিত সন্তানটি অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে দূর দেশে চিকিৎসাধীন রয়েছে। জীবনের এই প্রান্তে এসে প্রিয় মাতৃভূমিকে স্বজনহীন পরিবেশে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এখনো আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো সংগ্রাম করে যাচ্ছি। এখন আপনারাই আমার স্বজন, আপনারাই আমার আত্মীয়, আমার সকল তৎপরতা আপনাদেরকে ঘিরে। তাই সব অন্যায়, অত্যাচারের প্রতিকার ও উপযুক্ত জবাব দেওয়ার ভার আজ আমি আপনাদের ওপরে অর্পণ করলাম। আমার প্রাণনাশের জন্য উপর্যুপরি হামলার ঘটনায় দেশবাসী ও বিদেশি বন্ধুরা যারা উদ্বেগ, উৎকণ্ঠা ও সহমর্মিতা প্রকাশ করেছেন, আমি তাদের সকলের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি ধারাবাহিক এসব হামলা ও নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেওয়া দূরে থাকুক, শব্দটি পর্যন্ত করেনি। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন গণতান্ত্রিক সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হরণের প্রতিবাদে
আমাদের আন্দোলন চলাকালে আকস্মিকভাবে ঢাকা ও চট্টগ্রাম 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা দেওয়া হয়। নির্বাচনটি নির্দলীয় ভিত্তিতে হবার কথা থাকলেও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী 3টি সিটিতে তার মনোনীত মেয়র প্রার্থী ঘোষণা করেন। তারা হয়তো ভেবেছিলেন তাদের সর্বব্যাপী আক্রমণে পর্যদস্ত বিএনপি সিটি নির্বাচন থেকে দূরে থাকবে, কিন্তু আমরা সিনিয়র সিটিজেন ও পেশাজীবীদের মনোনীত প্রার্থীকে 3টি সিটি কর্পোরেশনে সমর্থন দিয়ে এই নির্বাচনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিই। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সরকারের অধীনে যারা ভোটারবিহীন নির্বাচনী প্রহসনে রাষ্ট্র ক্ষমতা কবজা করেছে। এই নির্বাচন হচ্ছে চরম পক্ষপাতদুষ্ট ছোট জগন্নাথ নির্বাচন কমিশনের পরিচালনা। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছে চরমভাবে দলীয়করণ করা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে সে সন্দেহ দেশবাসীর মতো আমাদেরও ছিল এবং আছে। তা সত্ত্বেও আমরা কয়েকটি কারণে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিই। 1, আমরা শুধু জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি করেছি। স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের ওই দাবি নেই। 2, দেশের অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা নির্বাচনে বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট অংশ নিয়েছি। সবগুলো সিটিতে আমরা বিপুল ভোটে জিতেছি। উপজেলা ও পৌরসভা নির্বাচনগুলোতে প্রথম পর্বেও আমাদের সমর্থিত প্রার্থীরা বিপুলভাবে জয়লাভ করে। এই পরিস্থিতি দেখে আওয়ামী লীগ কেন্দ্র দখল, সন্ত্রাস, ভোট ডাকাতি ও কারচুপি করে অনেক জায়গায় আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তবে জনগণের বিপুল সমর্থন যে বিএনপি ও 20 দলীয় জোটের প্রতি রয়েছে তা সবগুলো নির্বাচনে স্পষ্ট হয়ে ওঠে। 3, সভা সমাবেশ সহ সকল গণতান্ত্রিক অধিকার ও জনগণের কাছে যাবার সুযোগ আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সিটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সীমিত আকারে হলেও সেই সুযোগ আমরা নিতে চেয়েছি। 4, একটি গণতান্ত্রিক দল হিসেবে সকল পর্যায়ে জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় আমরা বিশ্বাস করি। তাই আমরা নির্বাচনমুখী একটি দল হিসেবে প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কর্তৃত্বের জায়গায় জনগণের প্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়ায় অংশগ্রহণকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছি। 5, একদলীয় শাসন থেকে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েই আমরা সংসদীয় পদ্ধতি প্রবর্তন করি। জনগণের সরাসরি ভোটে সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনের ব্যবস্থাও আমরাই করি। যে গণতন্ত্র ও ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকাটাই বিএনপি যুক্তিসঙ্গত মনে করেছি। 6, সর্বোপরি জনগণের ওপর আমাদের রয়েছে অটুট আস্থা। আমরা মনে করি দেশের মানুষ সুযোগ পেলেই আমাদেরকে সমর্থন করবে এবং আমাদের সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবে। 7, এই নির্বাচনকে আমরা সরকার, শাসক দল, নির্বাচন কমিশন, রাষ্ট্রীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি টেস্ট কেস হিসেবে নিয়েছি। এটি স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। এমন একটি নির্বাচনেও যদি তারা যথাযথ আচরণ না করে, যদি সকল পক্ষের জন্য সুযোগের সমতা সৃষ্টি না করে, যদি নিরাপদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে
পরিবেশ নিশ্চিত করতে না পারে এবং যদি সন্ত্রাস ডাকাতি কারচুপির মাধ্যমে তারা জনগণের রায়কে বদলে ফেলে, তাহলে সকলের কাছে আবার স্পষ্টভাবে প্রমাণিত হবে যে এদেশে এদের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তা সম্পূর্ণ অবাস্তব ও অবান্তর। প্রিয় সাংবাদিকবৃন্দ, এ পর্যন্ত আপনারা যা দেখেছেন তাতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই টেস্ট কেসে সরকার, ক্ষমতাসীন দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর শোচনীয়ভাবে ফেল করে ফেলেছে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি পদক্ষেপে। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে আমরা নির্বাচনী এলাকায় বিচারিক ক্ষমতা সহ সশস্ত্র বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েনের দাবি করেছিলাম, যাতে ভোট দেয়া, ভোট গণনা, ফল প্রকাশ এবং নির্বাচন পরবর্তী সময়ের সমগ্র সহিংসতাও রোধ করা যায়। কারণ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সশস্ত্র বাহিনীর উপর সকলের আস্থা রয়েছে। বিভিন্ন দেশে নির্বাচনকালীন দায়িত্ব নিরপেক্ষভাবে সাহসিকতার সাথে পালনের ব্যাপারে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য স্থাপন করেছে। নিজের দেশেও তারা সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করেছে এবং এখনো করতে পারবেন বলে আমরা মনে করি। দুর্ভাগ্যের বিষয়, ক্ষমতাসীনদের ইঙ্গিতে তাদের ভোট ডাকাতির পরিকল্পনার দোষর হয়ে আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেনা মোতায়েনের কথা বলে এক ধূর্ত অপকৌশলের আশ্রয় নিয়েছে। তারা প্রথমে বলেছিল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের সময় ও আগে পরে মোট 4 দিন নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন থাকবে। পরে তারা তাদের চিঠি বদল করে নতুন সংশোধিত চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা সেনা ছাউনিতেই থাকবেন, রিজার্ভ ফোর্স হিসাবে রিটার্নিং অফিসার প্রয়োজন বোধে ডাকলেই কেবল তারা কোথাও যেতে পারবেন এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশে কাজ করবেন। এটা অর্থহীন এবং পুরোটাই প্রতারণামূলক। সশস্ত্র বাহিনীর উপর যে তাদের কোনো আস্থা নেই, এতে তা আবারও প্রমাণিত হলো যে আওয়ামী লীগ সন্ত্রাস, ভোট ডাকাতি ও কারসাজির মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলার এবং ভোটারদের ভয় ভীতি দেখানোর যে পরিকল্পনা এসেছে তা বাস্তবায়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে তারা বাধা বলে মনে করছে। আর ক্ষমতাসীনদের সন্ত্রাস ও কারচুপির পরিকল্পনায় সহায়তা দিতেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। আমরা বিচারিক ক্ষমতা সহ সশস্ত্র বাহিনীকে নির্বাচনী এলাকা জুড়ে ভোটের দিন এবং আগে পরে নির্দিষ্ট সময়ের জন্য মোতায়েন করতে আবারও দাবি জানাচ্ছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ক্ষমতাসীনদের ভোট ভীতি ও পরাজয়ের আলামত সব দিক দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। তাই তারা আমাদের প্রচার কাজে বাধা দিচ্ছে ও হামলা চালাচ্ছে। ভোটাররা যাতে ভয় পেয়ে ভোট কেন্দ্রে না যায় তেমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই তারা সর্বমুখী সন্ত্রাস চালাচ্ছে। নজিরবিহীনভাবে পুলিশ বাহিনীকে তারা আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থা যাচাইয়ে সরেজমিনে জরিপের কাজে নামিয়েছে। বিরোধী প্রার্থী ও ভোটারদের হয়রানির দায়িত্ব পুলিশকে দেয়া হয়েছে। পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদেরকে হুমকি দিচ্ছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার
কর্মচারী ও শিক্ষক শিক্ষিকাদেরকে মন্ত্রী এমপিরা সরকার সমর্থক প্রার্থীদেরকে পক্ষে প্রচারণায় নামাতে বাধ্য করছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অবাধে টাকা ছড়াচ্ছে। নিম্নবিত্ত বস্তি এলাকায় গরিব মানুষের ভোট কেনার অভিযোগও তাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। এ ধরনের চরম প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সন্ত্রাস ও অপকৌশলের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে লড়ে যেতে চাই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা ও চট্টগ্রামের মানুষ একটুখানি সুযোগ পেলে নীরব ভোট বিপ্লব ঘটিয়ে এসব অপতৎপরতা ও অত্যাচারের বদলা নেবে, উপযুক্ত জবাব দেবে। আমি তাই ঢাকা ও চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলতে চাই, ক্ষমতাসীনেরা গত 5ই জানুয়ারি আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা ভোট কেন্দ্রে যাননি, তবু শতকরা 40% ভোট করেছে বলে মিথ্যা হিসাব দিয়ে আপনাদের অপমান করেছে। ভোট ছাড়াই এরা জনগণের ভুয়া প্রতিনিধি সেজেছে। এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এরা শেয়ার বাজার লুট করে আপনাদের ফতুন করেছে। এরা কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাত থেকে বেসুমার অর্থ লুটেছে। পদ্মা সেতুর টাকা চুরি করে বড় গলায় কথা বলছে। এরা দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এরা ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। মানুষের রক্ত শুষে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এরা আপনার সন্তান ও ভাইদের গুম খুন অপহরণ করছে, পথে ঘাটে লাশ ফেলে রেখেছে। এরা বহু মায়ের কোল খালি করেছে, অনেক বধূকে স্বামী হারা করে, অনেক মাকে সন্তান হারা, অনেক বোনকে ভাই হারা করেছে। রক্ত পিপাসু এই শাসকদের হত্যা নির্যাতনে ঘরে ঘরে আজ কান্নার রোল। ঢাকা নগরীকে এরা দ্বিখণ্ডিত করেছে, কিন্তু সেবা খাতে সম্মানের কোনো ব্যবস্থা করেনি। নির্বাচন ছাড়াই ঢাকা 2টি সিটি কর্পোরেশনে এরা প্রশাসক বসিয়ে বছরের পর বছর আপনাদেরকে শাসন শোষণ ও দুর্নীতি করেছে। জনগণের ভোটে নির্বাচিত মেয়র, উপজেলা চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধিদের মিথ্যে মামলায় আটক এবং তাদেরকে সাসপেন্ড করে এরা সারা দেশের ভোটারদের অপমান করেছে। ঢাকা মহানগরীকে এরা ময়লা আবর্জনা, দুর্গন্ধ, মশা ও যানজটের শহর বানিয়েছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল করে ফেলেছে, বসবাসের অনুপযোগী করে ফেলেছে এই রাজধানী। নাগরিক সেবার কোনো ব্যবস্থা না করে এরা বড় বড় প্রকল্পের নামে নিজেদের পকেট ভারী করেছে কমিশনের টাকায়। মাদকের ব্যাপক বিস্তার ঘটিয়ে তরুণ সমাজকে এরা বিপদগামী করছে। রানা প্লাজা বিপর্যয়ে এরা বহু শ্রমজীবী মানুষের জীবন নিয়েছে। ক্ষতিপূরণের নামে টাকা সংগ্রহ করেও সেই টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এরা দেয়নি। ন্যায়সঙ্গত আন্দোলনকারী অনেক গার্মেন্টস শ্রমিককে এরা হত্যা ও নির্যাতন করেছে। রাজধানী ঢাকায় হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে হামলা করে এরা এতিম ও আলেমদের রক্ত নিয়েছে। এরা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছে, তাদের মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার ও অর্থ লুট করেছে ও বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। পরিকল্পিত পন্থায় দাঙ্গা বাঁধিয়ে রামুতে এরা বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির ধ্বংস করেছে। আওয়ামী লীগ ছাড়া সারা দেশের মানুষকে এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। সম্মানিত নাগরিকদের এরা অপমান করেছে। গ্রামীণ ব্যাংক দখল করে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে।
নিত্যপণ্যের দামের সীমাহীন ঊর্ধ্বগতিতে জনজীবনকে এরা দুর্বিষহ করেছে। জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা এরা ভঙ্গ করেছে। দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম ও দলীয়করণে প্রতিটি স্তরের মানুষকে এরা অতিষ্ঠ করে তুলেছে। নারীর সম্ভ্রমহানি ও লাঞ্ছনায় এরা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সিটি কর্পোরেশন সহ সকল ঠিকাদারি কাজে এরা টেন্ডার ডাকাতির সিন্ডিকেট গড়ে তুলেছে। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার সমূহকে এরা ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে, আড়াল করেছে প্রকৃত অপরাধীদের। এদের মদতে নারায়ণগঞ্জে র্যাব কর্মকর্তারা 11 খুনের ঐশিক ঘটনা ঘটিয়েছে। বিদেশি অতিথিদের দেয়া স্বর্ণ পদকের সোনাও এরা চুরি করে সারা দুনিয়ায় বাংলাদেশকে কলঙ্কিত করেছে। এরকম কত অপকর্ম যে এরা করেছে চলেছে তার ইয়ত্তা নেই। এত সব অপরাধের বিরুদ্ধে আমি ঢাকা ও চট্টগ্রামবাসীকে আগামী 28 এপ্রিল মঙ্গলবার নীরব প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের ভোট অন্যায়ের বিরুদ্ধে এক বিরাট শক্তি। ভোট হচ্ছে জনগণের এক বিরাট ক্ষমতা। সঠিকভাবে সেই ক্ষমতা প্রয়োগ করুন, নীরব বিপ্লব ঘটান। আপনারা কেউ ভয় পাবেন না। মা, বোন, মুরব্বী, তরুণ সহ সব বয়স ও শ্রেণী পেশার ভোটার সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, লাইন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। অনিয়ম ও কারচুপি দেখলে সবাই মিলে প্রতিবাদ করবেন। মনে রাখবেন, দেশের সম্পদ লুটপাট করে এবং আপনাদের রক্ত শুষে এরা টাকার পাহাড় গড়েছে। কাজে এরা যে টাকা বিলাচ্ছে সেটা আপনাদেরই টাকা। ওদের কাছ থেকে টাকা নিলেও ভোট বিক্রি করবেন না। টাকা নেবেন কিন্তু বিবেক অনুযায়ী ভোট দিবেন, কারণ ভোট বিক্রি আর ঈমান বিক্রি একই কথা। বর্তমান আওয়ামী লীগ ও তাদের দোসরেরা যেভাবে উগ্র, সন্ত্রাসী ও দাম্ভিক হয়ে উঠেছে, কোনোভাবে এই 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল কেড়ে নিতে পারলেই তারা আপনাদেরকে আর মানুষ বলে গণ্য করবে না। জোর করে বিজয় ছিনিয়ে নিয়ে গেলে মা বোনেরা নিরাপদে থাকতে পারবেন না। ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারবেন না। প্রবীণ ও সম্মানিত নাগরিকদের সম্মান থাকবে না। তরুণদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তারা আরো বিপদগামী হবে। শিক্ষাঙ্গন আরো কুলসিত ও সন্ত্রাস কবলিত হবে। তাই এবার নিজেদের স্বার্থে বুঝে শুনে ভোট দিতে হবে এবং ভোটের ফল বুঝে নিতে হবে। আমি নগরবাসীর প্রতি আবেদন করছি, আপনারা দয়া করে ঢাকা দক্ষিণে আমাদের সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে মগ মার্কায়, ঢাকা উত্তরে তাবিদ আউয়ালকে বাস মার্কায় এবং চট্টগ্রামে মঞ্জুর আলমকে কমলা লেবু মার্কায় ভোট দিন। কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদেও আমাদের সমর্থিত প্রার্থীদের ভোট দিন। আপনার ভোট হোক অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভোট। আপনার ভোট হোক বাসযোগ্য, পরিচ্ছন্ন, উন্নত, আধুনিক, যানজট মুক্ত, পরিকল্পিত, নিরাপদ নগরী গড়ার পক্ষের ভোট। আমরা নবীন ও প্রবীণ, অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় করে প্রার্থী বাছাই করেছি। আমরা মিথ্যা ও অসম্ভব প্রতিশ্রুতি দেওয়ার পক্ষে নই। শুধু বলবো, আপনি দয়া করে পরিবর্তনের পক্ষে, স্বস্তির পক্ষে, শান্তির পক্ষে আপনার ভোটটি দিন। গুন্ডামি, সন্ত্রাস, অপমানের বিরুদ্ধে ভোট দিন। মা বোনের সম্ভ্রম রক্ষার জন্য ভোট দিন। ভোট শেষে বিকেল থেকে ভোট কেন্দ্রে পাহারা বসাবার জন্য আমি নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। গণনা শেষে ফলাফল বুঝে নিয়ে
আপনারা কেন্দ্র ত্যাগ করবেন, যাতে আপনাদের দেয়া রায় ওরা বদলে ফেলতে না পারে। ভোটের দিন এবং এর পরে কোনো উস্কানির ফাঁদে পা না দেয়া এবং কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সুষ্ঠু নির্বাচন হলে তার ফলাফল মেনে নেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আর সন্ত্রাস ও কারচুপি হলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিটি কেন্দ্র ও এলাকা থেকে। ভোট গ্রহণ, গণনা, ফল ঘোষণা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন। কারো প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমার শেষ কথা শেখ হাসিনার উদ্দেশ্যে। আপনি বিনা ভোটে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন। এই দম্ভ ত্যাগ করুন। মনে রাখবেন, সব দিন সমান যায় না। এ পর্যন্ত যাই করেছেন, 3টি সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে হতে দিন। এতে আপনার ক্ষমতা যাচ্ছে না। ক্ষমতায় বসে এবং বসার পর আপনি অনেক অপরাধ, অপকর্ম, অপকৌশল করেছেন। এখন রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে বাঘের পিঠে সওয়ার হওয়ার মতো বিপজ্জনক হয়ে উঠেছে। আপনি নামতে ভয় পাচ্ছেন। আপনি ভয় পাবেন না। আমরা আপনার মতো প্রতিশোধ প্রবণ নই ও জিঘাংসার মনোবৃত্তি বদলান। উগ্র স্বভাব ও জিঘাংসার মনোবৃত্তি বদলান। গণতন্ত্র সংলাপের পথে আসুন। আমরা আপনাকে সহি সালামতে নিরাপদে নামতে সাহায্য করব এবং একই সমতলে দাঁড়িয়ে নির্বাচন করব। মানুষ যাকে খুশি বেছে নেবে। আসুন সেই পথটা অন্তত খুলে দেই। শেষে আমি আবারও দাবি করছি, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এবং জনগণের নিরাপত্তার স্বার্থে ঢাকা ও চট্টগ্রামের নির্বাচনী এলাকায় পূর্ণ ক্ষমতা সহ সেনাবাহিনী নিয়োগ করা হোক। না হলে প্রমাণ হবে সরকার সন্ত্রাস ও কারচুপির মাধ্যমে জনগণের ভোট কেড়ে নিতে চায়। অনেকদিন জমে থাকা কথা একটু দীর্ঘ হয়ে গেল। আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।